রাত 8:10 ফাঁকা রাস্তায় হেঁটে চলেছি। চিত্রা সকাল থেকে অনশন শুরু করেছে। আমরণ অনশন নয়, বিয়ে ভাঙন অনশন। অর্থাৎ বিয়ে ভাঙার আগের মুহূর্ত পর্যন্ত তার এই অনশন চলবে। সে কিছুতেই বিয়ে করবে না। এই দাবিকে সামনে রেখে নাওয়া খাওয়া বাদ দিয়ে রুমের দরজা বন্ধ করে দিয়েছে। আন্টি আমায় ডেকে পাঠিয়েছিলেন। তার ধারণা ওনার মিষ্টি কথা চেয়ে দরজার এপাশ থেকে আমার দেওয়া গালিগুলো বেশি কাজে দেবে। একদম পেটে যাওয়ার আগেই কাজ। অনেকটা হোমিওপ্যাথির মতো। বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমিও গেলাম। গিয়েই উচ্চ মাপের কিছু গালি ছাড়লাম এবং কিছুক্ষণের মধ্যেই সুসুর করে দরজাও খুলে গেল। ব্যাপারটায় আন্টি আমার উপর ব্যাপক ইমপ্রেস। এই মুহূর্তে চিত্রাদের বাড়ি থেকেই ফিরছি। আমাদের বাসার এক নিয়ম, সারাদিন ঘোরফেরো, নো প্রবলেম, বাট সন্ধ্যের আগে বাসায় থাকা চাই। এ বিষয়ে নো হাঙ্কি পাঙ্কি। এই নিয়মটা আপাতত আপু আর আমার উপরেই জারি আছে। ভাইয়া যখন ভার্সিটিতে পড়তো তখন তার উপরেও জারি ছিল এই নিয়ম, কিন্তু তার সময়সীমা ছিল রাত 8টা পর্যন্ত। এখন জব করায় তার উপর থেকে এই নিয়ম উইথড্র করা হয়েছে। মাত্র রাত 8টা। ভেবেছিলাম একাই চলে যেতে পারবো, তাই আর ভাইয়াকে ফোন দিইনি। কিন্তু এই সময় যে রাস্তা এতটা ফাঁকা হয়ে যাবে ভাবিনি। একদম অস্বস্তিকর নীরবতা চারপাশে। তার উপর একটা রিক্সাও পাইনি। এ আর নতুন কি? আমার বিপদে কুকুর এগিয়ে আসলেও এই রিক্সাওয়ালা জাতি কখনো এগিয়ে আসে না। এদের সাথে আমার শত্রুতাটা যে কি ঠিক বুঝে উঠতে পারি না। হঠাৎ সামনে কিছু ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। নিজেদের মধ্যে কথা বলছে। আরেকটু কাছে গিয়েই আত্মা শুকিয়ে গেল আমার। এই ছেলেগুলোই তো সেদিন ভার্সিটিতে মাতলামো করছিল। হায় আল্লাহ, এবার কি হবে? কোনো রকম মুখ লুকিয়ে পা বাড়াতেই পথ আটকে দাঁড়ালো তারা। আজকে কাউকে দেখেই মাতাল মনে হচ্ছে না। সবাই একদম ফিট। আর এদের এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি ফিট, অজ্ঞান। কাপা কাপা চাউনিতে চারদিকে তাকাচ্ছি, একটা আশার আলোর অপেক্ষায়। কিন্তু আশেপাশে কাউকেই চোখে পড়ল না। দু একজন পথচারী আসছে যাচ্ছে, কিন্তু তাদের কাছে আমি দেখেও না দেখা। গলাটা শুকিয়ে আসছে রীতিমতো। বারবার ঢোক গিলে চলেছি। ঠিক তখনই একজন বলে উঠলেন, মামা, পাখি তো নিজেই ধরা দিয়েছে রে, শুভর জানে মন। ইস, বাচ্চা মেয়েটা সেদিন তো তোমার এই নরম হাত ধরার জন্য আমাদের বেহারাম কেলিয়েছিল সে। ওর তো হাতটা ভেঙে দিয়েছি। কত প্রেম, তাই না? কিন্তু এখন কে বাঁচাবে শুনি? দেখুন, আমি শুভ্র ভাইয়ার প্রেমিকা নই। আমাকে যেতে দিন বলছি, নয়তো নয়তো কি শোনা? শুভকে বলবা? তোমাকে বলার মতো অবস্থায় রাখলে তো বলবা। এমন অবস্থা করব যে শুভ চোখ তুলে তাকাতেও কেঁপে উঠবে। সেদিন ওর এলাকায় ছিলাম, তাই কিছু করতে পারিনি। কিন্তু আজ এই সোহান, শুভ কি বলেছিল জানিস সেদিন? ছেলেটির কথায় পেছন থেকে তেলশিটে চেহারার একটা ছেলে বলে উঠল, ভাই, সুব্বর ভাইয়া বলেছিল যে। ওই হারামজাদা চুপ! শুভকে আবার ভাই কোস কেন? বল শুভ হারামজাদা, বল। না, আসলে ভাই উনি বড়ই ভদ্র মানুষ, বিনা কারণে তো কিছুই করে নাই। তাই ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা কাজ করে আর কি। তাই হারামজাদা বলতে পারুম নাই। শুভর চামচা কোথাকার! গালে থাপ্পড় বসিয়ে। হ্যাঁ, এখন বল। থাপ্পড়টা খেয়েও ছেলেটার মধ্যে তেমন কোনো ভাবাবেগ হলো না। সে গালে হাত ঘষতে ঘষতে বলে উঠল,
উনি কয়েছিলেন, শালা আমার ভার্সিটিতে এসে আমার কলিজায় হাত দেওয়ার সাহস কেমনে হয় তোদের? এই ভার্সিটির একটা মেয়ের দিকে চোখ তুলে তাকালে তোদের মাটিতে পুঁতে ফেলবো। আর এই যে একটু আগে যে মেয়েটার হাত ধরেছিলি, এর জন্য তোর হাতটা কেটে ফেলতে ইচ্ছে করছে। আর বুকে হাত দিয়ে বলেছিল, ওর হাতের কবজিতে লাল জখম হয়ে যাওয়াটা ঠিক আমার এইখানে লাগে। আর সুব্বরার বুকে আঘাত লাগা মানে অনেক কিছু। ভাই, এরপর কি করেছিল আমার ঠিক মনে নাই। তখন আমি চড় খাইয়া বেহুশ হইয়া গিয়েছিলাম। তোর দিয়ে কিছুই হবে না হারামজাদা। তো ময়না পাখি, তোমার হাত ধরা ওর বুকে কাটা লাগছিল, আর যদি সারা শরীরে হাত রাখি তাহলে ওর কোথায় কোথায় লাগবে ভাবতে পারছো? ভয়ে আমার কলিজা ঠান্ডা হওয়ার উপক্রম। শুভ্র ভাইয়ার কি দরকার ছিল এসব করার? এখন ফেঁসে গেলাম তো। চোখ ফেটে কান্না আসছে। কেন যে ভাইয়াকে ফোন করে আসতে বললাম না? এখন কি হবে? কালকের খবরের কাগজে নিশ্চয়ই হেডলাইন বের হবে, গণধর্ষণের শিকার হয়ে এক বালিকার মৃত্যু। না না, বালিকা হবে না, যুবতী হবে। গণধর্ষণের শিকার হয়ে এক যুবতীর ভয়াবহ মৃত্যু। হ্যাঁ, এবার পারফেক্ট। ছেলেগুলো এগিয়ে আসছে আমার দিকে। আমি স্থির দাঁড়িয়ে আছি, পা নাড়ানোর ক্ষমতাই যেন পাচ্ছি না। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল, ভাবি। কথাটা শুনে কৌতূহলী দৃষ্টিতে পেছন ফিরে তাকালো সবাই। গোল চশমা চোখে, ঘেমে যাওয়া চিপকানো শার্ট গায়ে বোকা বোকা চেহারার একটা ছেলে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করতেই ছেলেটিকে চিনতে পারলাম। সেই দিন এই ছেলেটাই দৌড়ে এসে বার্গার দিয়ে গিয়েছিল গাড়িতে। সাকিব আমাকে দেখে জুতো পায়ে আমার কাছে এসে বলে উঠল, ভাই, আপনারা ওনাকে এভাবে আটকে রেখেছেন কেন? যেতে দিন। ওই, তুই কে রে? এখান থেকে ফুট, নয়তো বাড়ি ফেরার অবস্থায় থাকবি না। আশ্চর্য, ধাক্কা দিচ্ছেন কেন? ভাবি, আপনি চলুন তো, এদের সুবিধার মনে হচ্ছে না। ও লে লে লে, এই চিকনারে বাঁচাতে আসছে। ভাবি, তোর ভাইয়ের বউ নাকি? তোর ভাইয়ের যে বলে দে তার বউরে আজ আমার বিছানায়। মুখ সামলে কথা বলবেন। উনাকে টাচ করলেও খবর হয়ে যাবে, আপনাদের বলে রাখলাম। তাই নাকি? তুই খবর করবি, করে দেখা। কথাটা বলেই একটা ছেলে ওড়না টেনে নিল আমার। সাথে সাথেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ল সাকিব। সে হয়তো নিজেও জানতো এই 6-7 জনের সাথে একা পেরে উঠবে না সে। তবুও ছেলেটা শেষ চেষ্টায় ত্রুটি রাখছে না মোটেই। আমাকে চিৎকার করে বলে উঠল, ভাবি পালান, আমি ওদের বেশিক্ষণ আটকাতে পারবো না। দয়া করে দৌড়ান, দৌড়ান ভাবি, ওরা আপনাকে শেষ করে দিবে। যান এখান থেকে। আমি তখনও স্থির দাঁড়িয়ে আছি। এই ছেলেটাকে একা ফেলে কি করে চলে যাব আমি? আমাকে বাঁচাতে নিজে মার খাচ্ছে, আর আমি কিনা ভেগে যাব? আর কতটুকুই বা যেতে পারবো? এই রাতে কে সাহায্য করবে আমায়? হঠাৎই কারো চিৎকারে চমকে উঠে সামনে তাকালাম আমি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। সাকিবের মাথা থেকে রক্ত পড়ছে ক্রমাগত। চোখের চশমাটাও ছিটকে পড়েছে রাস্তার মাঝখানে। তবুও খুব কষ্টে বলে উঠল ছেলেটি, প্লিজ ভাবি যান, ভার্সিটির দিকে যান, শুভ ভাই আছে ওখানে, প্লিজ। ছেলেটার কথাটা বুকে গিয়ে বিঁধল। এই ছেলেটাকে বাঁচাতেই হবে, আমায় দৌড়াতে হবে, কারো কাছে সাহায্য চাইতে হবে। কি মনে করে নিজের সবটুকু দিয়ে দৌড়াতে লাগলাম। কোথায় যাচ্ছি জানি না, চোখে শুধু ভাসছে সাকিবের মাথা নিয়ে গড়িয়ে পড়া টাটকা রক্ত। কি ভয়ানক চিত্র! কিছুক্ষণ দৌড়ানোর পরই কারো সাথে ধাক্কা খেলাম। চোখ মেলে কোনো রকমে দেখতে পেলাম সেই পরিচিত মুখ, সেই উদ্বিগ্ন চোখ। শুভ্র। দাঁড়িয়ে থাকার শক্তিটা আর নেই, গলা দিয়ে কথা বের হচ্ছে না কিছুতেই।
মনে হচ্ছে কেউ একজন শক্ত করে চেপে ধরেছে গলা। শরীরের ভরটা ছেড়ে দিতেই আমায় নিজের সাথে জড়িয়ে নিল শুভ্র। উদ্বিগ্ন কণ্ঠে কত কিছুই বলে চলেছে সে। রোদ, কি হয়েছে? তুমি এই সময় এখানে? কি হয়েছে, কথা বলো। অনেক কিছুই বলতে চাইছি আমি, কিন্তু শক্তিটা পাচ্ছি না মোটেও। তবু আমায় বলতেই হবে, ছেলেটাকে বাঁচাতে হবে। নিজের সবটুকু দিয়ে বলে উঠলাম, সাকিব, ও ও ওরা ওকে মারছে। এটুকু বলেই চোখ বন্ধ করে নিলাম। ভয় আর উত্তেজনায় শরীরের ন্যূনতম শক্তিটাও হারিয়ে ফেলেছি। চোখ খুলে রাখারও শক্তি নেই আমার। শুধু শুনে যাচ্ছি চারপাশের কথাগুলো। সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র আমার মাথাটা বুকে চেপে ধরে বলে উঠলেন, সোহেল, সাব্বির, তোরা ওইদিকে গিয়ে দেখ তো কি হয়েছে। তাড়াতাড়ি যা। রোদ, এই রোদ, চোখ খোলো, বলো কে কি করেছে বলো। এই রোদ, একবার বলো আমাকে, খুন করে ফেলবো আমি তাকে। এইভাবে কাঁপছো কেন? আমি তো আছি। উনি আমায় ক্রমাগত ডেকে চলেছেন। সেসব শুনতে পেলেও উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। কিছুক্ষণ পর বুঝতে পারলাম উনি আমায় কোলে তুলে নিয়েছেন। আমি যেন শূন্যে ভাসছি। নরম কোনো জায়গায় শুইয়ে দিলেন আমায়। ঠিক তখনই কানে এলো কারো কথা। দোষ, সাকিব ছেলেটাকে ব্যাপক মেরেছে, ওকে হসপিটালে পাঠিয়েছি, প্রচুর ব্লিডিং হচ্ছে, আল্লাহ জানে কি হবে। কেন মেরেছে? সাকিব তো একটা বাচ্চা ছেলে, ও তো কোনো রকম বিয়াদবি করার ছেলে নয়। তাহলে? আসলে ওরা রোদেলার সাথে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিল, ওকে বাঁচাতে গিয়েই। ওকে। প্রায় আধ ঘন্টা হাতে পায়ে মালিশ করার পর শরীরে শক্তি পাচ্ছি আমি। মিটমিট করে চোখ মেলে তাকাতেই শুভ্রর মুখটা ভেসে উঠল সামনে। শুকনো মুখে রক্ত রাঙা দুটি চোখ। আমাকে চোখ মেলে তাকাতে দেখেই উজ্জ্বল হয়ে গেল ওনার মুখ। আমাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিলেন উনি। কিছুক্ষণ পরই গাড়ি থেমে গেল। আমাকে কোলে তুলে নিয়ে সরাসরি ঢুকে গেলেন ডক্টরের চেম্বারে। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সাকিব ছেলেটা ঠিক আছে তো? ডক্টর আমায় ঘুমের ওষুধ দিয়েছেন, কিন্তু চোখ বুঝতে ইচ্ছে করছে না। শুভ্র ভাইয়াকে সাকিবের কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে খুব, কিন্তু পারছি না। কোনো রকম ঘুমে ঢুলু ঢুলু প্রশ্নমাখা চোখে শুভ্র ভাইয়ার দিকে তাকালাম। উনি কি বুঝতে পারবেন আমার প্রশ্ন? আমার মন পড়ার ক্ষমতা কি তার আছে? আমাকে অবাক করে দিয়ে শুভ্র ভাইয়া আমার ডান হাতে হালকা চাপ দিয়ে বলে উঠলেন, সাকিব আইসিইউতে আছে, ঠিক হয়ে যাবে ও, তুমি চিন্তা করো না, তুমি একটু ঘুমাও, তোমার রেস্টের প্রয়োজন আছে। ওনার কথায় কোনো আশা খুঁজে পেলাম না আমি, কিন্তু কিছু বলতেও পারলাম না। তার আগেই গহীন ঘুমে তলিয়ে গেলাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি। চোখ মেলে দেখি বাবা, মা, ভাইয়া, মামু, অভ্র ভাইয়া সবাই দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। আমাকে চোখ খুলতে দেখেই ওদের মুখে খুশির ঝিলিক খেলে গেল। চারপাশে কোথাও শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম না। সাকিব ছেলেটার কিছু হলো না তো? এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।